আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা পাঠ প্রতে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। গতদিন আমাদের আলোচনার বিষয় ছিল বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার প্রকারভেদ। বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, মূলদ, অমূলদ। মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ কাকে বলে? যে সকল সংখ্যাকে লব বাই হর বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে সেইগুলাকেই বোঝায় যে ভগ্নাংশে লব এবং হর থাকে। লব এবং হর থাকলে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশে কোনো পূর্ণ সংখ্যার সাথে দশমিক দিয়ে একাধিক সংখ্যা লেখা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। আমাদের প্রথম আলোচনার বিষয়টা থাকবে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়, যেখানে লব এবং হর থাকবে। সাধারণ ভগ্নাংশে লব এবং হর থাকে, সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 প্রকৃত ভগ্নাংশ, নাম্বার 2 অপ্রকৃত ভগ্নাংশ, নাম্বার 3 মিশ্র ভগ্নাংশ। আমাদের পরীক্ষায় ভগ্নাংশের প্রকারভেদগুলো খুব একটা আসে না। ভগ্নাংশ থেকে নিচের কোনটি বৃহত্তম, নিচের কোনটি ক্ষুদ্রতম, এটা এসে থাকে। আমরা পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা জেনে নিই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ, আমি আগে বলেছি সাধারণ ভগ্নাংশে লব এবং হর থাকে। তো লব হর থেকেই আমরা নির্ণয় করবো কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত। যে ভগ্নাংশের লব ছোট হবে আর হর বড় হবে সেটাই প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হবে, হর বড় হবে। আচ্ছা, একটা উদাহরণ দেখি। আমি যদি লিখি 3/4, একটু খেয়াল করে দেখবেন 3 4-এর চাইতে ছোট, অর্থাৎ 3 ছোট 4 বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি লিখি 1/2, এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। এভাবে আমি যত ইচ্ছা লিখতে পারি। 7/9, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এভাবে যত ইচ্ছা আপনি লিখতে পারবেন। যেখানেই লব ছোট এবং হর বড় হবে সেটাই একটা প্রকৃত ভগ্নাংশ। এখন আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ পুরোপুরি প্রকৃত ভগ্নাংশের বিপরীত, অর্থাৎ যেখানে প্রকৃত ভগ্নাংশ ছিল লব ছোট হর বড়, আর এখানে বিষয়টা উল্টে যাবে। লব বড় হয়ে যাবে আর হর ছোট হয়ে যাবে। যখনই এই বিষয়টা চলে আসবে যে লব বড় কিন্তু হর ছোট, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ দেখি একটা 7/5, একটু খেয়াল করে দেখেন। 7 বড় সংখ্যা, যেটা লবে রেখেছি, আর 5 ছোট সংখ্যা, এটা হরে রাখছি, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার 9/3 অথবা 11/8, এ দেখেন এই যেগুলো আছে সবগুলোই লব বড় এবং হর ছোট, তারপরে সবগুলোই অপ্রকৃত ভগ্নাংশ। আপনারা এই ধরনের আরো অনেক লিখতে পারবেন। ইচ্ছা করলে আপনারা আরো অনেক লিখতে পারবেন, অসংখ্য সংখ্যা আছে। এরপরে আসছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে বা মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখতে হয় এবং মিশ্র ভগ্নাংশকে লিখে কিভাবে সাধারণ ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে যেতে হয়, মিশ্র ভগ্নাংশে কোথায় অপ্রকৃত অংশ কোথায় প্রকৃত অংশ, এটা নিয়ে আলোচনা করব। মিশ্র ভগ্নাংশ বলতে বোঝায় একটা পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আচ্ছা, একটা উদাহরণ দিই, তারপরে আরেকটু বোঝানোর চেষ্টা করি। 2 পূর্ণ 3/5, একটু খেয়াল করবেন। আমরা এটা এভাবে পড়ে থাকি 2 পূর্ণ 3/5। তো এখানে এই দুইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এই 3/5 দেখেন তো, 3/5 যখন ছিল আমাদের প্রকৃত ভগ্নাংশের মতো না, 3/5 প্রকৃত ভগ্নাংশের মতো।
তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে ভেঙে লিখতে হয় আমরা দেখি অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে লিখব। এটা লেখার সময় যে পূর্ণ সংখ্যা থাকবে আর ওই প্রকৃত ভগ্নাংশে যেটা হর থাকবে, তাহলে সিস্টেমটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ প্রকৃত ভগ্নাংশের হর যোগ প্রকৃত ভগ্নাংশের লব, যেটা আসবে সেটা সমান লব হবে। আর হরে যা ছিল সেটাই হর সমান হরই হবে, হরে যা ছিল তাই লেখা হবে। তো আমি এটা একটু ভেঙে লিখি, 5 দুগুণে 10, আর এটার সাথে যদি 3 যোগ করি 13, তাহলে এটাকে লিখব 13/5। একটু খেয়াল করে দেখেন, এটা যদি হিসাব করে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার এখানে যদি হিসাব করে একটা প্রকৃত ভগ্নাংশ তার সাথে যুক্ত ছিল, এই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মিশ্রণ বলা হচ্ছে বা মিশ্র ভগ্নাংশ বলা হয়। এখন যদি কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাকে আমি কিভাবে মিশ্র ভগ্নাংশে লিখব, এখানে আমার একটা উদাহরণ লেখা আছে, আমি ওখান থেকেই আসি। 11/8 প্রথমে আমি এই যে ভাগ করব, 11কে 8 দ্বারা ভাগ করব। 11 ভিতরে 8 একবার যায়, 3 অবশিষ্ট থাকবে। এই যেটা অবশিষ্ট থাকবে সেটা এরকম প্রকৃত ভগ্নাংশের উপরে লিখবো, আর যেটা দ্বারা ভাগ করছিলাম সেটা নিচে লিখবো। আপনারা চাইলে এটাও করতে পারেন, এটাও আমি একটু দেখাই দেই। 7/5, তো 7/5 এর যদি মিশ্র ভগ্নাংশ আনতে যাই, 7কে 5 দ্বারা ভাগ করব, তাহলে একবার যাচ্ছে, 7 এর ভিতরে 5, 2 অবশিষ্ট থাকছে, এই 2কে উপরে লিখলাম, যেটা দ্বারা ভাগ করছিলাম সেটা নিচে। আবার এটা একটু গুণ করে দেখেন, এই নিয়মে পূর্ণ সংখ্যা গুণ হর 5, 5 কে 5 যোগ লব, তাহলে 7, আর নিচে যেটা হর ছিল হরই থাকবে। এখন আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ নিয়ে। দশমিক ভগ্নাংশ বলতে এখানে দশমিক আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা হয় সেই সকল সংখ্যাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমি যদি লিখতাম 5/2, এই সংখ্যাটাকে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু আমি যদি ভাগ করে দশমিকে আনতাম তাহলে এমন হতো 2.5। এই যে 2.5 লিখছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশকেও লিখতে পারি, এটা মিশ্র ভগ্নাংশকেও লিখতে পারি। এই যে দশমিক দিয়ে যেটা লিখছে সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম আর একটা অসীম। এখন সসীম বলতে কি বোঝায়, আমরা গতদিন যখন মূলদ সংখ্যা করেছিলাম সেখানে ছিল যে সকল সংখ্যার নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পরে বা একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বা অঙ্ক পর্যন্ত যাওয়ার পর থেমে যাচ্ছে, সেই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলছিলাম। আর ওই সকল সংখ্যাকেই সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেরকম 2.75, 5.23, এগুলো কিন্তু দশমিক ভগ্নাংশ এবং সসীম দশমিক ভগ্নাংশ, যাদের মান নির্দিষ্ট। আর অসীম কি হবে, যার মান নির্দিষ্টভাবে থাকবে না, অনেকগুলো মান থাকবে। যেরকম আমি যদি লিখি 2.7532114, এই যে এভাবে বাড়তে আছে, কিভাবে বাড়ছে আমি জানি না, কিন্তু এভাবে বাড়তে আছে। এই মানগুলো সবই অসীম ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এখন অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আবৃত দশমিক আর একটা অনাবৃত দশমিক। আবৃত বলতে আমরা বুঝি যে সকল ভগ্নাংশের উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আর যার উপর কোনো পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করতে পারি না সেটাকে বলা হয় অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই অনাবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো ছিল সেইগুলোই ছিল অমূলদ সংখ্যা। গতদিন আমরা করেছিলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে ছিল অনাবৃত দশমিক সংখ্যাগুলো, আর যেগুলা আবৃত হবে সেগুলো আবার মূলদ সংখ্যা হয়। আবৃত দশমিক সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়ে থাকে। দেখি আমরা একটু উদাহরণের সাথে, এই যে সংখ্যাটা লিখছি এখানে আপনি চাইলে কোথাও কোনো প্রকারে পূর্ণগুণিক দিতে পারবেন না, অর্থাৎ এটা অনাবৃত। কিন্তু আবৃত হতে গেলে আমি যদি লিখি 4.55, দেখেন সবগুলো 5 লিখছি। এরকম একই সংখ্যা যদি থাকতেই থাকে তারপর শেষ না হয়, তাহলে সেই সংখ্যাকে আমরা একটা লিখে তার উপর একটা
পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করি। একটা লিখে তার উপরে পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করি। এই আবৃত সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় বা ভগ্নাংশে নিয়ে আসতে হয় সেটা নিয়ে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।